ফিলিস্তিনের পাশে না থেকে বিপদে কেন জর্ডান ও মিশর, ইসরায়েলের নয়া ষড়যন্ত্র ফাঁস। ফিলিস্তিনের সঙ্গে বাণিজ্য চুক্তি যা পারেনি মুসলিম বিশ্ব, তাই করেছে আমেরিকার দেশটি। রাশিয়ার কাছে ধরাশায়ী আমেরিকা, ইউক্রেনে মার্কিন রকেট লঞ্চার ধ্বংস করল পুতিন বাহিনী। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাদেশের ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে পুরো সংবাদ। ইসরায়েলের নৃশংস এবং বর্বর হত্যাযজ্ঞ থেকে গাজাবাসীকে রক্ষায় যথাযথ পদক্ষেপ নাকি নিজের পায়ে নিজেই কুড়াল মারল দুই আরব রাষ্ট্র। এখন কি তারা নিজেরাই পড়ল ইসরায়েলের হুমকির মুখে? পুরো গাজা শহর খালি করতে ফিলিস্তিনিদের ইসরায়েলের নির্দেশের পরই এমন আশঙ্কা আর প্রশ্ন তুলেছেন খোদ ওই দুটি আরব রাষ্ট্র জর্ডান এবং মিশর। ফিলিস্তিনের প্রতিবেশী রাষ্ট্রগুলো বলছে গাজা দখলের জন্য ফিলিস্তিনিদের জর্ডান এবং মিশরে পাঠাতে চাইছে ইসরায়েল, যা নিজেদের জন্য হুমকি হিসেবে দেখছেন তারা। বিস্তারিত রিফাত জামানের ডেস্ক রিপোর্টে। শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতা আর পাপের বোঝাই হয়তো এবার টানতে হবে আরব দেশগুলোকে। আর তার ইঙ্গিত মিলল ফিলিস্তিনিদের গোটা গাজা শহর খালি করতে ইসরায়েলের নির্দেশের পরই। কারণ ভিটেমাটি হারানো এসব গাজাবাসী ইসরায়েলি হামলা থেকে বাঁচতে প্রতিবেশী দেশগুলোতে যাওয়ার চেষ্টা করবে, আর এত শরণার্থীকে আশ্রয় দিতে গিয়ে রীতিমতো হুমকির মুখে পড়বে তারা। তাই গাজা শহর খালি করার নির্দেশ কেবল ফিলিস্তিনিদের নয়, হুমকির মুখে ফেলেছে অন্য আরব দেশগুলোকেও। এমন শঙ্কার কথা এবার খোদ জানালো দুই আরব রাষ্ট্র জর্ডান ও মিশর। তাদের অভিযোগ, গাজা দখলের নতুন ষড়যন্ত্র হিসেবে ফিলিস্তিনিদের ভূখণ্ডটি খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। গণহত্যাকারী ইসরায়েলের নৃশংস হামলা থেকে নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিদের রক্ষা করতে গেল 9 মাসে কার্যত কোনো পদক্ষেপই নেয়নি আরব দেশগুলো ও মুসলিম বিশ্বসহ গোটা আন্তর্জাতিক সম্প্রদায়। উল্টো তাদের নীরবতা ফিলিস্তিনিদের পিঠে ছুরি মারার শামিল। প্রশ্ন উঠেছে, প্রতিবেশী ফিলিস্তিনিদের রক্ষা না করার ফল কি এবার ভোগ করবে আরবরা? আমাদের সমর্থন করার মতো কেউ কি নেই? আমরা কি মানুষ নই? সবাই শুধু আমাদের দেখছে আর আমাদের একা রেখে চলে গেছে। সবাই অমানবিক, সবাই আমাদের দেখছে এবং চুপ করে আছে। আসলে এর মাধ্যমে তারা পাপের বোঝা টানছে। গাজা ছাড়ার ইসরায়েলি নির্দেশের পর যেভাবে পাঠছে, পালিয়ে যাচ্ছে, কোথায় যাবে জানা নেই। তারপরও প্রাণ বাঁচাতে ছুটে চলছে হাজারো গাজাবাসী। আমি জানি না কোথায় যেতে হবে। আমরা শুধু হাঁটছি। আমার কিছুই করার নেই। আমার বৃদ্ধ মা আমার সাথে আছেন এবং আমরা সত্যি জানি না কোথায় যেতে হবে। তবে এই নিরীহ ফিলিস্তিনিদের যদি প্রতিবেশী রাষ্ট্রগুলো জায়গা না দেয়, তাহলে হয়তো ইসরায়েলি হামলাতেই প্রাণ যাবে তাদের। কারণ যুদ্ধ থামাতে আদতে বিশ্বের কোনো দেশেরই জোরালো কোনো পদক্ষেপ নেই। শুধু ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে মিলে যান বাজি রেখে গেল 9 মাস ধরে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠী হুতি আর হিজবুল্লাহ যোদ্ধারা। প্রতি মুহূর্তে ফিলিস্তিনিদের পাশে থেকেছে কেবল তারাই, এবং গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত তাদের হামলা বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে এই দুটি গোষ্ঠী। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে গাজার খান ইউনিসের অন্তত 4টি স্কুলে হামলা চালিয়ে নারী ও শিশু সহ অন্তত 29 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজার খান ইউনিসে স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার পর কমপক্ষে 29 জন মারা গেছেন। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু। গত 4 দিনে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুলে 4 বার হামলা হয়। নুসেইরাত বাস্তু শিবিরের দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 17 ফিলিস্তিনি। খান ইউনিস সহ গাজার বিভিন্ন অঞ্চল থেকে হাজারো ফিলিস্তিনিকে পালিয়ে যাওয়ার আদেশ জারি করেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে 3টি প্রধান হাসপাতালও বন্ধ করে দেয় এ বাহিনী। ইউএন হিউম্যান রাইটস গ্রুপের বিশেষজ্ঞরা বলছেন, গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের টার্গেট করছে ইসরায়েলি বাহিনী। অনেক শিশু এরই মধ্যে খাবার এবং পানির অভাবে মারা গেছে। অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেমে ধেসে উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ইসরায়েলি সামরিক সদস্যের বরাত দিয়ে জাতিসংঘ বলছে, গাজায় স্থল আক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রায় 324 ইসরায়েলি সৈন্য মারা গেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনার জন্য বুধবার কাতার এবং বৃহস্পতিবার মিশরে বৈঠক হওয়ার কথা রয়েছে। আল আওদা স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে সারা বিশ্বের মানুষকে আন্দোলন করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করতে বিক্ষোভকারীদের অর্থ প্রদান ও উৎসাহ দেওয়া নিয়ে ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে মার্কিন গোয়েন্দা প্রধান।
অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোর ভিডিও ফুটেজ প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র বাহিনী। এসব ফুটেজের মাধ্যমে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে তাদের ড্রোন পাঠাবার সক্ষমতাকে প্রদর্শন করা হয়। অপরদিকে ইহুদি বিদ্বেষী ও জায়নবাদীদের অবমাননা করে দেওয়া পোস্ট পর্যবেক্ষণ এবং এর বিরোধিতার জন্য মেটার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মার্কিন দূত। অনলাইনে ইহুদি বিরোধিতার বিস্তার নিয়ন্ত্রণ করতে একে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন এ দূত। 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৩৮,২৪৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৮৮,২৪৩ জন। ইফাত জাহান, বাংলাভিশন। যা পারেনি গোটা মুসলিম বিশ্ব, আরব দেশগুলো অন্য কোনো দেশই ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাষ্ট্রের নাকের ডগায় বসে তাই করে দেখিয়েছে দেশটি। বলছি দক্ষিণ আমেরিকার এই দেশ ব্রাজিলের কথা। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে চরম দুঃসাহসিক পদক্ষেপ হিসেবে যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের পাশে দাঁড়াতে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করল ব্রাজিল। মার্কোসুর ট্রেড ব্লক ফোরামের সম্মেলনের ফাঁকে দুদেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। এবার ইসরায়েলকে অগ্রাহ্য করে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর দুঃসাহসিক পদক্ষেপ নিল ব্রাজিল। অবশেষে ফিলিস্তিনের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করেছে দক্ষিণ আমেরিকার এই দেশ। 1 দশকেরও বেশি সময় ধরে এটি অনুমোদনের অপেক্ষায় ছিল। দক্ষিণ আমেরিকাভুক্ত দেশগুলোর নিজেদের আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম রয়েছে। মার্কোসুর ট্রেড ব্লক নামের সেই ফোরামের সম্মেলন শুরু হয়েছে গত সোমবার। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, প্যারাগুয়ের ওসুনসিয়ন শহরে চলমান এই সম্মেলনে উপস্থিত ছিলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধি ইব্রাহিম আল জেবেন। সম্মেলনের অবসরে ইব্রাহিম আল জেবেনের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। চুক্তি স্বাক্ষরের পর এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রশংসা করে ইব্রাহিম বলেন, বর্তমানে ফিলিস্তিনের সঙ্গে ব্রাজিলের দ্বিপাক্ষিক বাণিজ্যের বাৎসরিক ভলিউম $3,20,00,000। স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়ন শুরু হলে এই ভলিউম আরও বাড়বে। ফিলিস্তিনে শান্তি স্থাপনের জন্য এই চুক্তি খুবই কার্যকর হবে বলে আমরা আশা করছি। ব্রাজিল 2010 সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। দেশটির রাজধানীতে একটি ফিলিস্তিনি দূতাবাস স্থাপনের অনুমতিও দিয়েছে। লাতিন আমেরিকার মার্কোসুর বাণিজ্য ব্লক ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে 2011 সালে স্বাক্ষরিত চুক্তিটি অনুমোদন করেছে। এই ফোরামের অন্যান্য সদস্য রাষ্ট্র ব্রাজিলের পথ অনুসরণ করবে কিনা সেটি স্পষ্ট নয়। আর্জেন্টিনার অতি ডানপন্থী প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলির সরকার ফিলিস্তিনের সঙ্গে এ ধরনের বাণিজ্য চুক্তি করবে না বলেই মনে করা হচ্ছে। এছাড়া উরুগুয়ে ও প্যারাগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে জানতে চাওয়া হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত 7 অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকেই ইসরায়েলের কঠোর সমালোচনা করে আসছেন ব্রাজিলের বামপন্থী প্রেসিডেন্ট লুইস ইনাকিও লুলা দা সিলভা। গাজায় অভিযান চালানোর প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করলেও সেখানকার দূতাবাস থেকে নিজেদের দূত প্রত্যাহার করে নিয়েছে তার নেতৃত্বাধীন সরকার। মীর ফজলে রাব্বি, বাংলাভিশন। ভারতের উত্তরপ্রদেশে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত 18 জন নিহত হয়েছে। আহত 19 জনের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বুধবার ভোর 5:15 দিকে উত্তরপ্রদেশের উন্নাও শহরের লখনৌ আগ্রা এক্সপ্রেস হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। দোতলা একটি বাস দুধের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষের পর দুটি গাড়ি উল্টে যায়। নিহতদের মধ্যে নারী এবং শিশু রয়েছেন। তাৎক্ষণিক উদ্ধার অভিযানে হতাহত যাত্রীদের দুমড়ে মুচড়ে যাওয়া বাসের ভেতর থেকে বের করে আনেন স্থানীয়রা। বাসটি মঙ্গলবার রাতে প্রায় 50 জন যাত্রী নিয়ে বিহার থেকে ছেড়ে যাচ্ছিল দিল্লি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বাসের চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা হয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহতদের জন্য 2 লাখ এবং আহতদের জন্য 50,000 রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এবং পঞ্চমবারের মতো নির্বাচিত হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে মন্ত্রীদের তালিকায় তাদের নাম প্রকাশিত হয়েছে। নগরমন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের আর্থিক পরিষেবা খাত তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে আবাসন, কমিউনিটি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন রুশনারা আলী। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে।
ব্রিটেনের মন্ত্রিসভায় প্রথম কোনো ব্রিটিশ বাংলাদেশের মন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার ঘটনা ঘটল। যুক্তরাজ্যের সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে দেশটির নগরমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। টানা চতুর্থবারের মতো লেবার দলীয় এমপি হিসেবে নির্বাচিত টিউলিপকে মঙ্গলবার মন্ত্রী নিয়োগের তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। প্রতিবেদনে বলা হয়েছে, নগরমন্ত্রী হিসেবে নিযুক্ত টিউলিপ সিদ্দিক ব্রিটেনের আর্থিক পরিষেবা খাত তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন। দেশটির রাজধানী লন্ডনের হ্যামস্টেড কিলবার্ন আসনে লেবার পার্টির প্রার্থী হয়েছিলেন টিউলিপ। নির্বাচনী ফলাফলে দেখা যায়, নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী ডন উইলিয়ামসের চেয়ে ৮,৪৬২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। ২০১৫ সালে প্রথম হ্যামস্টেড কিলবার্ন আসনে প্রার্থী হয়ে বিজয়ী হন টিউলিপ। সেবারই প্রথম হাউস অব কমন্সে তার প্রবেশ ঘটে। তারপর ২০১৭ এবং ২০১৯ সালের নির্বাচনেও এই আসন থেকে জয় পান তিনি। ওই বছর যুক্তরাজ্যের সবচেয়ে প্রভাবশালী ১,০০০ রাজনীতিবিদদের তালিকায় তার নামও ওঠে। ২০২১ সাল থেকে লন্ডনের সিটি অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের দ্য সিটি নামে পরিচিত আর্থিক পরিষেবা শিল্পের নীতি তৈরিতে লেবার পার্টির নেওয়া পদক্ষেপের নেতৃত্ব দিয়ে আসছেন ৪১ বছর বয়সী সিদ্দিক। কিয়ার স্টারমারের নতুন সরকারের দায়িত্ব পেয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। তিনি আবাসন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় আন্ডার সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন। যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত মন্ত্রীদের নামের তালিকায় মঙ্গলবার রুশনারার নাম দেখা গেছে। দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত হিসাবে যুক্তরাজ্যের নবনির্বাচিত লেবার পার্টির সরকারের অন্তর্ভুক্ত হলেন রুশনারা আলী। এই আসনে ২০১০ সাল থেকে টানা ৪ বার এমপি নির্বাচিত হন তিনি। ২০১০ থেকে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন রুশনারা আলী। এরপর তিনি ২০১৩ সালের অক্টোবরে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হন। গত ৪ জুলাই যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে টানা পঞ্চমবারের মতো জেতেন রুশনারা আলী। লেবার পার্টি থেকে তিনি মোট ভোট পেয়েছেন ১৫,৮৯৬টি। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে জিতেছেন তিনি। তারা নিকটতম স্বতন্ত্র প্রার্থী আজমল মাসরুর পেয়েছেন ১৪,২০৭ ভোট। রুশনারা আলীর জন্ম সিলেটে। তার বয়স যখন ৭ বছর তখন যুক্তরাজ্যে পাড়ি জমায় তার পরিবার। তিনি অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইউক্রেনে হামলা চালিয়ে ৪টি মার্কিন হিমার্স রকেট লঞ্চার ধ্বংসের দাবি করেছে রাশিয়া। হামলায় রকেট লঞ্চারগুলোর ব্যবস্থাপনায় থাকা ৩৫ বিদেশি নাগরিকেরও মৃত্যুর কথা বলা হয়। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় যুদ্ধক্ষেত্রে বিভিন্ন স্থানে হামলায় ইউক্রেন অন্তত ২,২০০ সেনা হারিয়েছে। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ইউক্রেনে বিশেষ এক অভিযানের মাধ্যমে ৪টি মার্কিন হিমার্স রকেট লঞ্চার ধ্বংস করার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রকেট লঞ্চারগুলোকে ক্রিমিয়ায় হামলা চালানোর জন্য প্রস্তুত করা হচ্ছিল বলে মঙ্গলবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়। অভিযানে সেগুলোর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট ৩৫ বিদেশি নাগরিকের প্রাণহানির কথাও বলা হয়। এছাড়া ইউক্রেনের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের বৈঠক করার একটি আস্তানাতেও হামলা চালায় রাশিয়া। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় যুদ্ধক্ষেত্রের বিভিন্ন স্থানে হামলায় প্রায় ২,২০০ ইউক্রেনীয় সেনা নিহত হন। এর মাঝে উত্তর রণাঙ্গনে ৩১০ জন, পশ্চিমে ৪২০, দক্ষিণে ৭৭০, মধ্যাঞ্চলে ৪ শতাধিক ও পূর্ব রণাঙ্গনে প্রায় ১৫০ সেনার মৃত্যু হয়। এছাড়া বিভিন্ন অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি জানিয়েছে রাশিয়া। অব্যাহত হামলায় অনেক এলাকায় পিছু হটতে বাধ্য হয়েছে শত্রুবাহিনী। সব মিলিয়ে রুশ সেনারা যুদ্ধক্ষেত্রে আরও সুবিধাজনক অবস্থানে আছে বলে জানিয়েছে ক্রেমলিন। অন্যদিকে মঙ্গলবার আর এক বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানান, শেষ ২৪ ঘণ্টায় রুশ বাহিনীর সঙ্গে অন্তত ৮১টি সম্মুখ যুদ্ধ হয়েছে ইউক্রেনীয় সেনাদের। পোক্রোভাস্ক অঞ্চলে লড়াই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এদিন ওই এলাকায় রুশ সেনাদের ২৯ হামলার মধ্যে ২১টি প্রতিহত করার দাবি জানান জেনারেল স্টাফ।
হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইউক্রেনে যুদ্ধ বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রুশ মিত্র চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সমঝোতায় পৌঁছতে দুই পক্ষকেই সংযত হতে হবে। ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। বরাবরই শান্তি ও সমঝোতার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ বন্ধের কথা জানিয়ে আসছে চীন। সমাধানে পৌঁছাতে নিজেদের নীতি অনুসারে কাজ করে যাওয়ার কথা জানিয়েছে দেশটি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে গঠনমূলকভাবে কাজ করে যাবে তারা। সোমবার বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের বৈঠকের প্রেক্ষাপটে একথা জানানো হয়। বৈঠকে দুই নেতা গুরুত্বের সাথে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করেন বলে জানায় মন্ত্রণালয়। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককালে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজেদের পর্যবেক্ষণ জানান। সংঘাত বন্ধের লক্ষ্যে রাশিয়া ও ইউক্রেনে নিজেদের সাম্প্রতিক সফর প্রসঙ্গে আলোচনা করেন তিনি। ইউক্রেন সংকট সমাধানে হাঙ্গেরির এই রাজনৈতিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে বেইজিং। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, যুদ্ধবন্ধে আলোচনার পরিবেশ তৈরি করতে সব পক্ষকেই উত্তেজনা ছড়ানো বন্ধ করতে হবে। পরিস্থিতি শান্ত করতে সংশ্লিষ্ট সব পক্ষকেই মোটা দাগে 3টি নীতি অনুসরণ করতে হবে। নতুন করে যুদ্ধের পরিসর বাড়ানো যাবে না, চলমান সংঘাত আরও জোরালো করা যাবে না এবং যে কোনো ধরনের উস্কানি দেয়া থেকে দূরে থাকতে হবে। চীন এই লক্ষ্যে নিজেদের মতো করে কাজ করে যাবে। ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের অবস্থান সুস্পষ্ট উল্লেখ করে মুখপাত্র আরও বলেন, এই সংঘাতের সঙ্গে জড়িত সব পক্ষকেই দায়িত্বশীল আচরণ করতে হবে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হতে সক্ষম নেতা বাছাই করতে গিয়ে ডেমোক্রেটিক দল দ্বিধাদ্বন্দ্বে পড়েছে বলে কটাক্ষ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক সক্ষমতা নিয়ে আবারও সাফাই দিয়েছে হোয়াইট হাউস। মঙ্গলবার ফ্লোরিডা অঙ্গরাজ্যে ন্যাশনাল ডোরাল গলফ কোর্সের জনসভায় ট্রাম্প বলেছেন, শারীরিক এবং মানসিকভাবে সক্ষম প্রার্থী বাছাই করতে গিয়ে চরম বিশৃঙ্খলায় পড়েছে ডেমোক্রেটরা। তার দাবি, এতে পুরোপুরি ভেঙে পড়েছে কট্টর ডানপন্থী ডেমোক্রেটিক পার্টি। কটাক্ষে সুরে বলেছেন, প্রার্থী কে হবেন? ঘুমে ঢলে পড়া বাইডেন নাকি হাসির পাত্র কমলা? এই সপ্তাহেই সঞ্চালক ছাড়া মুখোমুখি বিতর্কে অংশ নিতে বাইডেনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের শারীরিক সক্ষমতা নিয়ে আবার প্রশ্নের মুখে পড়ে সাফাই দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জে পিয়েরে। বলেছেন, প্রেসিডেন্টের শারীরিক এবং মানসিক অবস্থার সর্বশেষ ডাক্তারি প্রতিবেদন হোয়াইট হাউসের ওয়েবসাইটে রয়েছে। বাইডেনের নির্বাচনে থাকা অথবা বিকল্প প্রার্থীর বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ডেমোক্র্যাট নেতারা। বৈঠক শেষে জানানো হয়েছে, আপাতত বিকল্প প্রার্থীর বিষয়ে ভাবা হচ্ছে না, যদিও 81 বছর বয়সী জো বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের আহ্বানে বিবৃতি দিয়েছেন কংগ্রেস উইমেন মাইকি শেরিল। এ নিয়ে দলের 7 জন কংগ্রেস সদস্য এমন আহ্বান জানিয়েছেন। এই ছিল আজকের মতো, সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।